গত ভিডিওটায় আমরা পার্লামেন্টের বিভিন্ন যারা ক্যারেক্টার তাদের সম্পর্কে আমরা জেনেছি। এবার এইখানে আমরা পার্লামেন্টের প্রসিডিওর্স সম্পর্কে কিছুটা জানবো। বইতে কোথা থেকে কী কী পড়তে হবে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। এই সেশনস অফ পার্লামেন্ট, প্রথমে জানতে হবে যে পার্লামেন্টের সেশন সামন করেন হচ্ছেন প্রেসিডেন্ট। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। প্রেসিডেন্ট কিন্তু পার্লামেন্টের সেশনকে সামন করেন এবং মেনলি 3টে পার্লামেন্টের সেশন হয় এবং 2টো সেশনের মধ্যে গ্যাপ হতে হবে, ম্যাক্সিমাম হতে পারে 6 মাস। ঠিক আছে, তাহলে কোন কোন সময় পার্লামেন্টে সেশন হয়? 3টে সেশন হয়। একটাকে বাজেট সেশন বলে, যে সময় বাজেটটা পেশ হয়। তারপর হচ্ছে মনসুন সেশন, যেটাকে বাদল অধিবেশনও বলে, আর শীতকালীন অধিবেশন বা উইন্টার সেশন। ঠিক আছে, এইটা পার্লামেন্টের সেশনটা কতদিন ধরে হবে সেইটা ওই নোটিশেই লেখা থাকে। এবং 2টো যে সেশন আছে সেই 2টো সেশনের মাঝের যে সময়টা, যে সময় পার্লামেন্ট বসে না, সেটাকে রিসিস বলে। অ্যাডজার্নমেন্ট কীভাবে হতে পারে? অ্যাডজার্নমেন্ট যে কোনো সময় যদি পার্লামেন্টে খুব হইহট্টগোল হয়, পার্লামেন্ট কোনো কারণে যদি হঠাৎ করে কোনো কিছু ঘটনা ঘটে, সেক্ষেত্রে পার্লামেন্টকে অ্যাডজার্ন করা হয়। হ্যাঁ, পার্লামেন্টে নর্মাল ওয়ার্কিং আওয়ার হচ্ছে সকাল 11টা থেকে 1টা এবং দুপুরবেলা 2টো থেকে 6টা, মাঝখানে 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে। ঠিক আছে, অ্যাডজার্নমেন্ট সাইন ডাই আর অ্যাডজার্নমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাডজার্নমেন্ট বলার পরে, অ্যাডজার্নমেন্ট ঘোষণা করার পর আবার কখন পার্লামেন্টে সেশন বসবে সেটা বলে দেওয়া হয়। আর যদি সেটা না বলা হয় তখন তাকে বলা হয় অ্যাডজার্নমেন্ট সাইন ডাই। অ্যাডজার্নমেন্ট সাইন ডাই মানে হচ্ছে যে ইনডেফিনাইট পিরিয়ডের জন্য পার্লামেন্টের সেশনটাকে টার্মিনেট করা হবে। এরপর হচ্ছে প্রোরোগেশন। প্রোরোগেশন হচ্ছে পার্লামেন্টে যখন স্পিকার যখন সাইন ডাই করে দেন, তারপরে প্রেসিডেন্ট একটা প্রোরোগেশনের নোটিশ জারি করেন। প্রোরোগেশন মানে হলো যে সেশনটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, প্রোরোগেশন কিন্তু সেশনের মাঝখানেও করা যেতে পারে প্রেসিডেন্ট যদি চান। ঠিক আছে, প্রোরোগেশন মানে সেশনটা শেষ হয়ে গেল, আর অ্যাডজার্নমেন্ট মানে হচ্ছে যে সেই দিনের কার্যক্রম শেষ হলো, এবার পরে আবার কোন দিন হবে সেটা ওই অ্যাডজার্নমেন্টে বলা হয়ে থাকে। ডিসলিউশন হচ্ছে আরেকটা জিনিস। ডিসলিউশন মানে হচ্ছে যে পার্লামেন্টের ইয়েটা, মানে সেই যে যতজন সদস্য ছিলেন সেই পার্লামেন্টের ইয়েটাকে, লাইফ টাইমটাকে শেষ করা হলো। মানে এটা কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে হবে না, তার কারণ রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট বডি। লোকসভায় প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নর্মালি তোমার হবে। ঠিক আছে, এর কিছু ইয়ে আছে, মানে নিয়মকানুন আছে, সেইগুলো এই 2টো জিনিস আছে, এগুলো একটুখানি দেখে নেবে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পার্লামেন্টে বিল, যখন মানে রিজলিউশন হয়ে যায়, তখন পার্লামেন্টে যে বিলগুলো থাকে সেই বিলগুলোর কি হয়। ঠিক আছে, সেটা এইখানে পরিষ্কারভাবে লেখা আছে। এই 6টা পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ এক্সামিনেশন খুব ইম্পর্ট্যান্ট। যেখানে বলা হচ্ছে যে এরকম যে লোকসভায় পাস হয়েছে কিন্তু রাজ্যসভায় পাস হয়নি, লোকসভা রাজ্যসভা দুটোতেই পাস হয়েছে কিন্তু প্রেসিডেন্টের কাছে আটকে গেছে। তো সেই ক্ষেত্রে কোন বিলের কী হবে সেটা কিন্তু এই 6টা পয়েন্ট তোমাকে একদম খুব ভালোভাবে মনে রাখতে হবে। পার্লামেন্ট বসার কোরাম, মানে কতজন মেম্বার হলে পার্লামেন্টের কাজ শুরু হবে, সেটা হচ্ছে 1/10 অফ টোটাল মেম্বার অফ দ্য হাউস। হ্যাঁ, তাহলে লোকসভার ক্ষেত্রে 55, রাজ্যসভার ক্ষেত্রে হচ্ছে 25। ঠিক আছে, ভোটিং কিভাবে হয়? ভোটিং ম্যাটারটা তো মোটামুটি সবাই জানো। মেজরিটি ভোটে ডিসাইড হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অর্ডিনারি মেজরিটি, কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল মেজরিটি সেগুলো থাকে। প্রিসাইডিং অফিসার, স্পিকার বা চেয়ারম্যান যিনি থাকেন, তারা জেনারেলি ভোট দেন না প্রথমে, পরে যদি টাই হয়ে যায় তখন তারা একটা ভোট দেন। ঠিক আছে, তখন কীভাবে ভোটটা হয় সেটা এখানে লেখা আছে। স্পিকার বলেন যে দোজ হু আর ইন ফেভার অফ দ্য মোশন সে আই, দোজ এগেনস্ট দ্য মোশন সে নো। তারপর বলবেন যে আইজ হ্যাভ ইট, দ্য আইজ হ্যাভ ইট, 2বার বলার পরে তারপর ওটা পাস হয়। এবার যদি মনে করা হয় যে এইভাবে মানে এই ধ্বনি ভোট যেটাকে বলে আর কি, ভয়েস ভোট, সেই ভয়েস ভোটে যদি কারো কোনো আপত্তি থাকে সেক্ষেত্রে তখন সেটাতে আমরা 2টো আরও প্রসেস হয়। একটা হচ্ছে যে উঠে দাঁড়ানো, আর একটা হচ্ছে তোমার অটোমেটিক ভোট রেকর্ডারে, প্রত্যেক সিটের সামনে অটোমেটিক ভোট রেকর্ডার থাকে, সেইখানে ভোটটাকে কালেক্ট করা হয়। ঠিক আছে, তো এইভাবে ভোট হয়। এবার এটা হলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে খুবই সাধারণ ব্যাপার, যেটা বোঝা যাচ্ছে যে লবি ক্লিয়ার করতে বলা হয়েছে। লবি ক্লিয়ার করা মানে হচ্ছে যে কেবলমাত্র এমপি ছাড়া আর কেউ থাকবেন না। ঠিক আছে, আরও অনেক সময় অনেক লোকজন থাকে, তো এমপি ছাড়া বাকিরা যখন থাকবে না তখন আইজ নোজ ওইভাবে করা হয়। তারপর যদি সেটাও যদি চ্যালেঞ্জ হয় তখন অটোমেটিক ভোট রেকর্ডার হবে,
আর নয়তো বলতে হবে আপনারা দাঁড়ান, ঠিক আছে। আবার স্লিপ ইস্যুও হতে পারে যদি অটোমেটিক ভোট রেকর্ডার কাজ না করে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং ইংরেজি, ঠিক আছে, এখনও অবধি হিন্দি ইংরেজি দুটোই আছে। আর মিনিস্টার এবং অ্যাটর্নি জেনারেল যে কোনো সভায় বক্তব্য রাখতে পারেন, মানে তিনি একজন মিনিস্টার যদি লোকসভার সদস্য হন তিনি রাজ্যসভায় বক্তব্য রাখতে পারেন, অ্যাটর্নি জেনারেলও দুটো সভাতেই বক্তব্য রাখতে পারেন। লেম ডাক সেশন হচ্ছে তোমার পার্লামেন্ট লাস্ট সেশন, লোকসভার যেটা লাস্ট সেশন সেটাকে লেম ডাক সেশন বলা হয়। এবার এইটার মধ্যে যে কিভাবে পার্লামেন্টে প্রসিডিংস হয় সেইটা নিয়ে কতগুলো তোমার ইনস্ট্রুমেন্ট আছে, সেইটার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোশ্চেন আওয়ার হচ্ছে একদম প্রথম আওয়ারটা, পার্লামেন্ট বসার পরে প্রথম যে ঘন্টাটা সেটাকে বলা হয় কোশ্চেন আওয়ার। এখানে 3 রকমের কোশ্চেন করা হয়, স্টার্ট কোশ্চেন, আনস্টার্ট আর শর্ট নোটিস। হ্যাঁ, স্টার্ট কোশ্চেন মানে হচ্ছে যে কোশ্চেন করা হলো এবং তার একটা ওরাল আনসার দেওয়া হবে। আনস্টার্ট মানে হচ্ছে লিখিত আনসার দিতে হবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। স্টার্ট মানে ওরাল, আনস্টার্ট মানে হচ্ছে লিখিত। আর শর্ট নোটিস কোশ্চেন হচ্ছে 10 দিনের নোটিশ দিতে হবে, ঠিক আছে। এইভাবে এই 0 আওয়ারে এই 3টে ইনস্ট্রুমেন্ট দিয়ে, কোশ্চেন আওয়ারে এই 3টে ইয়ে দিয়ে করা হয়। এবার কোশ্চেন আওয়ারের পরে হচ্ছে 0 আওয়ার, ঠিক আছে। 0 আওয়ারে হচ্ছে কোশ্চেন আওয়ার যেই শেষ হয়ে গেল তারপর 0 আওয়ার শুরু হলো। হ্যাঁ, 0 আওয়ার হচ্ছে যে মেন এজেন্ডা যেটা আছে আর কি সেই দিনে সেইটা, এবং কোশ্চেন আওয়ারের মাঝখানের যে টাইমটা, ঠিক আছে। এই 0 আওয়ারে বিভিন্ন রকম আলোচনা হতে পারে, তো সেইখানে মেম্বাররা যে কোনো বিষয়ে প্রশ্ন তুলতে পারেন এবং সেখানে সেটা মানে উত্তর দিতে হয় আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে মোশন, যে কোনো মানে কোনো কিছু বলতে গেলে এজেন্ডাতে তখন মানে প্রথমে তো কোশ্চেন আওয়ার হলো, তারপর 0 আওয়ার হলো, তারপর হলো মেন এজেন্ডা ডিসকাশান হলো। এবার সেই এজেন্ডা ডিসকাশান করতে গেলে মেম্বারকে একটা মোশন নিয়ে আসতে হবে, ঠিক আছে। স্পিকারের কনসেন্ট নিয়ে একটা মোশন নিয়ে আসতে হবে। মোশন হচ্ছে মেনলি 3 প্রকার, সাবস্ট্যান্সিভ, সাবস্টিটিউটিভ আর সাবসিডিয়ারি, ঠিক আছে। এগুলো অতটা ডিটেলসে আমাদের জানার দরকার নেই মোশনের ব্যাপারটা, কিন্তু মোশন জিনিসটা আমাদের জানতে হবে মেনলি। মানে মোশন মানে যেভাবে কেউ কোনো বক্তব্য পেশ করে এজেন্ডার মধ্যে তখন সেটাকেই বলা হয়ে থাকে মোশন, ঠিক আছে। তো ক্লোজার মোশনটা ইম্পর্টেন্ট। ক্লোজার মোশন মানে হচ্ছে যে তোমার কোনো একটা বক্তব্য হলো, সেটা নিয়ে ডিবেট হচ্ছে এবং ডিবেট হয়ে যাওয়ার পরে তারপর সেটা নিয়ে ভোট হবে। তো সেই ডিবেটটা তো আদি অনন্তকাল ধরে চলতে পারে না, তো তারপর মানে বেশ কয়েকটা ডিবেট হওয়ার পর কয়েকজন বক্তব্য রাখার পর কোনো মেম্বার সেটাকে ক্লোজার মোশন আনতে পারে যে এবার এই ডিসকাশন বন্ধ করে এবার ভোটাভুটি হবে, ঠিক আছে। এটা হলো ক্লোজার মোশন, ঠিক আছে। আর আরেকটা যেটা আরও যেসব মোশনগুলো আছে ইম্পর্ট্যান্ট সেগুলোর মধ্যে প্রিভিলেজ মোশন আছে একটা ইম্পর্ট্যান্ট। প্রিভিলেজ মোশন মানে হচ্ছে যে প্রত্যেক মেম্বার অফ পার্লামেন্ট কিছু কিছু মানে প্রিভিলেজ তারা পায় আর কি। সেই প্রিভিলেজ যদি কেউ ব্রিচ করে তাহলে সেক্ষেত্রে তারা তার এগেনস্টে প্রিভিলেজ মোশন আনতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে প্রিভিলেজ মোশন। কলিং অ্যাটেনশন মোশন হচ্ছে যে আর্জেন্ট ম্যাটার নিয়ে ডিসকাশন করতে গেলে কলিং অ্যাটেনশন মোশন আনতে হয়। অ্যাডজার্নমেন্ট মোশন মানে হচ্ছে যে অন্যান্য যা কিছু জিনিস আলোচনা হচ্ছে সেটাকে স্টপ করে একটা এইটা নিয়ে ডিসকাস করা, একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে ডিসকাস করা, এটাকে বলে অ্যাডজার্নমেন্ট মোশন, ঠিক আছে। এইগুলো ডেফিনেশনটা খালি জেনে রাখতে হবে, ঠিক আছে। আর তোমার এই দুটো মোশন আছে, একটাকে বলে সেন্সার মোশন, একটাকে বলে নো কনফিডেন্স মোশন। এটা কখন কখন আনা যায় এবং কোথায় আনা যায় সেইটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, এই নো কনফিডেন্স মোশনটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে। নো কনফিডেন্স মোশন কোথায় নেওয়া যায়, কোথায় নেওয়া যায় না, এগুলো কীভাবে কী প্রসেসে আনা যায় এটা নো কনফিডেন্স মোশনে তোমার আছে, ঠিক আছে। এইটা গেল। এরপর হচ্ছে তোমার চলে যেতে হবে আমাদের পার্লামেন্টের লেজিসলেটিভ প্রসিডিওরের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে কোনো মেম্বার বিল আনতে পারেন। বিল 2 প্রকার, একটাকে বলে পাবলিক বিল, একটাকে বলে প্রাইভেট বিল, ঠিক আছে। পাবলিক বিল মন্ত্রীরা আনে, প্রাইভেট বিল আনে প্রাইভেট মেম্বাররা। তো এই বিলগুলোকে প্রথমে হাউসে পেশ করা হয়। হ্যাঁ, তারপর বিলটাকে আবার তোমার দুটো ভাগে মেনলি ভাগ করা হয়। অর্ডিনারি বিল, হ্যাঁ, মানে ফাইন্যান্সিয়াল ম্যাটার ছাড়া অন্য বিলগুলোকে বলে অর্ডিনারি বিল। মানি বিল হচ্ছে যেখানে ফাইন্যান্সিয়াল ম্যাটার থাকে। তারপর ফাইন্যান্স বিল
এই মানি বিল এবং ফাইন্যান্সিয়াল বিল এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, খুব সূক্ষ্ম পার্থক্য, এবং তাদের আর্টিকেলগুলোও আলাদা, সেটা তোমাকে একটু জানতে হবে। আর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, যেটা তো আমরা আগেও দেখেছি। এবার পাবলিক বিল প্রাইভেট বিলের পার্থক্যটা একটু দেখে নেবে, এটা ইম্পর্টেন্ট। এবার যে কোনো অর্ডিনারি বিল পাস করতে গেলে সেটার জন্য কী কী প্রসেস, প্রথমে ফার্স্ট রিডিং হলো, হ্যাঁ ফার্স্ট রিডিং হয়ে যাওয়ার পর তারপর সেকেন্ড রিডিং, হ্যাঁ সেকেন্ড রিডিংয়ের পর ডিসকাশান, এবং তারপর এইগুলো অতটা জানার দরকার নেই। থার্ড রিডিং হয়ে যাওয়ার পর পাস করানো হয়, পাস করানোর পর এটা পরের হাউসে চলে যায়, মানে রাজ্যসভায় যদি অরিজিনেট হয় তারপর সেটা লোকসভায় চলে যায়, লোকসভাতে হয়ে যাওয়ার পর আবার সেটা রাজ্যসভায় চলে যায়। ঠিক আছে, এইভাবে সেকেন্ড হাউসে যদি বিলটাকে পাস করে দেয় তখন সেটা অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্টের জন্য যায়। অ্যাসেন্ট অফ দ্য প্রেসিডেন্টের জন্য গেলে সেখানে তিনি তিনটে কাজ করতে পারেন। এবার তিনটে কাজ করতে গেলে সেটা এগুলো প্রেসিডেন্টের যে বক্তব্য সেখানে আমি আগে বলেছি। মানি বিলস হচ্ছে আর্টিকেল 110, আর্টিকেল 110-এ মানি বিল বলা হয়েছে। মানি বিল মানে হচ্ছে টাকা পয়সা সংক্রান্ত যে কোনো বিলকে মানি বিল বলা হয়। ট্যাক্সেশন, কোনো টাকা পয়সা ধার করা, তোমার মেন যে টাকার বাক্স যেটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া বলে, সেখান থেকে টাকা তোলা, কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা তোলা, অ্যাপ্রোপ্রিয়েশন করা, এই সমস্ত কিছু তোমার মানি বিল এর আন্ডারে আসে। মানি বিল হতে গেলে তোমাকে স্পিকারকে বলতে হবে, স্পিকার সেটাকে মানি বিল বলে সার্টিফাই করবেন, এবং সেইটা রাজ্যসভায় যখন চলে যায় এবং প্রেসিডেন্টের জন্য অ্যাসেন্টের জন্য হয়, স্পিকার এটাকে মানি বিল বলে ইয়ে করেন। মানি বিল কিন্তু লোকসভাতেই পেশ করা হয়। ঠিক আছে, তো তাহলে সেক্ষেত্রে মানে মানি বিলটা কিভাবে তোমার পাস হবে সেইটা কিন্তু মানে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। প্রথমে তোমাকে লোকসভায় ইন্ট্রোডিউস করতে হবে উইথ রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট। ঠিক আছে, তারপর সেইটাকে লোকসভা থেকে চলে যেতে হবে রাজ্যসভায়। রাজ্যসভার সেরকম কোনো ক্ষমতা নেই, এটা কিন্তু রেকমেন্ডেশন করতে পারে, এবং 14 দিনের মাথায় যদি সে লোকসভায় আবার যদি ওটাকে ফেরত না পাঠায় তাহলে লোকসভা ওটাকে ধরে নেয় যে ওটা অ্যাপ্রুভ করা হয়েছে, এবং রাজ্যসভা যদি কোনো রেকমেন্ডেশন দেয় সেটা নিতে কিন্তু লোকসভা বাধ্য নয়। ঠিক আছে, এবার তারপর মানি বিলটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, মানি বিলটা প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়, এবং তারপর ওটা যেমনভাবে পাস করে সেমনভাবে পাস হয়। মানি বিলটা যেরকম ছিল আর্টিকেল 110, ফাইন্যান্সিয়াল বিল দুই প্রকার আছে, সেটা হচ্ছে 117(1), 117(3). ঠিক আছে, তবে এটা জানতে হবে মানি বিল এবং ফাইন্যান্সিয়াল বিলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, মানি বিল আর ফাইন্যান্স বিলের পার্থক্যটা একটুখানি তোমাকে এই মুহূর্তে বোঝার দরকার নেই, আমরা এটা নিয়ে পরে আবার ডিসকাস করব। তবে অর্ডিনারি বিল এবং মানি বিল এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু তোমায় জানতে হবে, এবং মানি বিল এবং ফিনান্সিয়াল বিলের মধ্যে এই মুহূর্তে যে পার্থক্যটা তোমায় জানতে হবে সেটা হচ্ছে ধারার পার্থক্য। ওটা আন্ডার আর্টিকেল 110-এ পড়ে, আর ওটা আন্ডার আর্টিকেল 117-তে পড়ে। ওকে, জয়েন্ট সিটিং হতে পারে। জয়েন্ট সিটিং হলে কি সেখানে সভাপতিত্ব করবে, এগুলো তো আগেই আমরা ডিসকাস করেছি। এছাড়া আর যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার বাজেট। বাজেটকে বলা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আন্ডার আর্টিকেল 112-তে প্রেসিডেন্ট এটাকে আর কি অ্যাপ্রুভাল দিলে এটাকে বাজেট পেশ করেন ফিনান্স মিনিস্টার, এবং সেইটাতে কী কী আছে বাজেটে। আগে রেলওয়ে বাজেট এবং গভর্নমেন্ট বাজেট, জেনারেল বাজেট ছিল, পরবর্তীকালে দুটো বাজেটকেই একসাথে মানে করা হয়েছে, এইটুকু তোমাকে জানতে হবে। বাজেটের কনস্টিটিউশনাল প্রভিশনগুলো একটুখানি দেখে নিতে হবে যে কিভাবে হয়, কে দেয়, বাজেট পেশ না হলে কি হবে, বাজেট পেশ মানে করতেই হবে কেন, এই সমস্ত জিনিসগুলো তোমার এই কনস্টিটিউশনাল প্রভিশন বলে হেডিংটাতে তোমার লেখা আছে, এটা একটু ভালো করে দেখে নিতে হবে। এই জিনিসগুলো চার্জড এক্সপেন্ডিচার এগুলো অতটা জানার দরকার নেই। বাজেট এনাক্টমেন্টের যে টোটাল 6খানা স্টেজ আছে, এই নামগুলো জেনে রাখবে, যদি সময় থাকে তাহলে এই জিনিসগুলো একটুখানি দেখে নেবে, খুব একটা কিন্তু আমাদের এই স্টেজে ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, তো মানে বাজেট পেশটা কততম ধারায় হয় এবং বাজেট পেশ করা কনস্টিটিউশনাল প্রভিশনস কী আছে সেইটা তোমাকে একটু জানতে হবে। ঠিক আছে, এইটা নিয়ে আমরা যদি আমরা সময় পাই তাহলে সেক্ষেত্রে বাজেটে নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব, এবং সেখানে কনসলিডেটেড ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আমরা পড়ব। এইটা আমরা দেখলাম
এছাড়া তোমার পার্লামেন্টের আর কী কী পাওয়ার আছে, সেখানে টোটাল 7খানা পাওয়ার আছে। এই 7খানা পাওয়ার একবার জাস্ট রিডিং করে নেবে, সেরকম মানে নতুন কিছু এখানে লেখা নেই, বাট জাস্ট একবার রিডিং করে নিলে তোমাদের মানে যেগুলো বাদ গেছে, মানে যেগুলো তোমরা হয়তো মানে অন্য চ্যাপ্টারে বাদ দিয়েছো, সেইগুলো তোমাদের আবার এখানে আরেকবার রিভাইজ হয়ে যাবে। তো মোটামুটি এটা নিয়েই হচ্ছে আমাদের পার্লামেন্ট চ্যাপ্টারটা। এইটা আমরা দেখব এই সেশনে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা আশা করি এই পুরো চ্যাপ্টারটার গুরুত্বটা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে, এবং যে যে জায়গাগুলো আমি বললাম যে ইম্পর্টেন্ট আছে, সেইগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাকে দেখতে হবে, ঠিক আছে? এই নিয়ে যদি কোনো রকমের কনফিউশন থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেইখানে তোমরা জানাতে